লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। মুসলিম বিদ্বেষ থেকেই মিয়ানমারে হত্যাযজ্ঞ, রোহিঙ্গাদের ফেরাতে লড়াইয়ের অঙ্গীকার। Myanmar is their homeland, and returning in a safe, voluntary and dignified manner is the primary solution. সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়িতে তাই ইউনিটি একত্রণ। রাখাইনে গণহত্যার বিচার ও নিজ ভূমে ফেরার আকুতি আশ্রিত ওদের। আর যেন নাকি রোহিঙ্গার বিচার আছে, বিচার চায় না। রিফিউজি জীবন যাপন করি আর রিফিউজি জীবন যাপন করি বললাম না চাই আর দেশের মধ্যে আর ওয়াফেস যাই বললা চাই। এটা আর বেশি দুঃখ রোদে ফুরির জ্বরে বিজির সেফ সিকিউরিটি লেয়ারে আর মানে বর্মা যাইতে চায়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক। অন্তর্বর্তী সরকারের পাশে থাকার ঘোষণা গুতেরেসের। ডিসেম্বরে না হলে আগামী জুনের মধ্যেই ভোট জানালেন ডক্টর ইউনূস। প্রশাসনের দুর্বলতায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, দাবি বিএনপি নেতাদের। বিচার না হলে সরকারের ভাবমূর্তি নষ্টের শঙ্কা, ক্ষমতায় এলে গণহত্যার বিচারের প্রতিশ্রুতি। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, শতভাগে মিলছে অনলাইনে। রেল স্টেশনে নেই চিরচেনা ভিড়, প্রথম দিনে ফাঁকা বাস টার্মিনাল। ছুটির দিনে রাজধানীতে জমে উঠেছে ঈদ কেনাকাটা। স্বস্তির পোশাকে নজর সবার। বছর ব্যবধানে দাম বৃদ্ধির সঙ্গে বাড়তি ভ্যাটে চাপে ক্রেতারা। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে অ্যান্তনিও গুতেরেস বলেন, মুসলিম বিদ্বেষ থেকেই মিয়ানমারে হত্যাযজ্ঞ। এ সময় প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করবেন। মিজানুর রহমান মিন্টু ও মোবারক হোসেন শুভর ক্যামেরায় হাসান ওয়ালির প্রতিবেদন। উখিয়ার ২০ নম্বর ক্যাম্পে ইফতারের অপেক্ষায় লাখো মানুষ। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানে প্রধান উপদেষ্টার এই আয়োজনে সাদা পাঞ্জাবি পরে অংশ নিলেন জাতিসংঘ মহাসচিব। ইফতারের আগে আয়োজিত সমাবেশে অ্যান্তনিও গুতেরেস বলেন, মুসলিম বিদ্বেষ থেকেই মিয়ানমারে হত্যার ঘটনা ঘটছে। মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এর সমাধান। They want to go home. Myanmar is their homeland, and returning in a safe, voluntary and dignified manner is the primary solution for this crisis. পবিত্র মাহে রমজানের এমন স্নিগ্ধ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সৌজন্যে লাখো রোহিঙ্গা অংশ নিয়েছেন এই ইফতার আয়োজনে, যেখানে তাদের হাতের প্লেকার্ডে গণহত্যার বিচারের দাবি যেমন রয়েছে, একই সঙ্গে স্বদেশে ফেরার আকুতিও রয়েছে। ইফতার শেষে রোহিঙ্গাদের অনুরোধে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে। ইদাইলে আমরা ব্যাগুন যাই, দাদা দাদির খবর জিয়ারত করি, নানা নানির খবর জিয়ারত করি, আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি। এই মানুষগুন এটা আই গেলে ইতেন গরিবদে এই সুযোগ কেন পাইতো না, ইতারা খবর জিয়ারত করিবার কোনো সুযোগ নাই। আজকে যখন তানে সামনে পাইন, তানে ওর একটা দাওয়াত দন, দাওয়াত দিবার কি লাই সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়িতে তাই ইউনিটি একত্রণ এবং দাদা দাদির খবরের খাসে তাই অনেক তার সম্বর্ধনা দেন। ইফতার মাহফিলে পররাষ্ট্র উপদেষ্টা, সেনা প্রধান সহ দেশি বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার। স্বদেশে ফেরা রোহিঙ্গাদের অধিকার। মিয়ানমারের নিরাপত্তা নিশ্চিতের দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের। দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ক্যাম্পে মানসম্মত জীবনযাপন নিশ্চিত করা প্রয়োজন জানিয়ে তিনি আরও বলেছেন, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ। দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা ক্যাম্পে এলেন জাতিসংঘ মহাসচিব। প্রাণ খুলে কথা বলেন এখানকার বাসিন্দাদের সঙ্গে। 7 বছর আগে যে দুঃখ দুর্দশা দেখে গিয়েছিলেন তা কমেনি এতটুকু, বরং মানবিক সহায়তা কমে যাওয়ায় বেড়েছে উদ্বেগ।
শুক্রবার ঘড়ির কাঁটায় দুপুর প্রায় 2:15 উখিয়ার 18 নম্বর ক্যাম্পে যান আন্তোনিও গুতেরেস। শুরুতে ইউনিসেফের লার্নিং সেন্টার ঘুরে দেখেন তিনি। পরে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি বিষয়ে তথ্য উপস্থাপন করা হয় জাতিসংঘ মহাসচিবের কাছে। রোহিঙ্গা শিশুদের সঙ্গেও কথা বলেন গুতেরেস। রাখাইনে গণহত্যার বিচার ও স্বদেশে ফেরার আকুতি জানান রোহিঙ্গারা। ঘর বাড়ি জ্বালা দিয়ে ফেললাম হাড়ি ফেললে তার লবিন বর্মাতুন বাংলাদেশ দাসি দিই বলছে যে তাই আর হয়ে দেয় মানে আর জন্য নাকি রোহিঙ্গার বিচার আছে বিচার চায় তো তারা হয় দেয়। আইওএম এর রোহিঙ্গা কালচারাল মেমোরিয়াল সেন্টার পরিদর্শন শেষে 10 সদস্যের রোহিঙ্গা প্রতিনিধি দলের সঙ্গেও সাক্ষাৎ করেছেন আন্তোনিও গুতেরেস। এরপরই কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। জানান রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সহযোগিতা প্রয়োজন। Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. জাতিসংঘ মহাসচিবের সফরে ক্যাম্পে খাদ্য সহায়তা বাড়বে বলে আশা করেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। প্রতি মাসে $15 মিলিয়ন খরচ হয় রোহিঙ্গাদের খাদ্য সহায়তার পেছনে এবং এই সাহায্যটা যাতে অব্যাহত থাকে। যারা দাতা সংস্থা আছে বা বিভিন্ন দেশ যারা রোহিঙ্গাদের জন্য অর্থ সাহায্য দেয় তারা যেন এটা অব্যাহত রাখে, সেই জন্য বৈশ্বিক জনমতটাকে এই রোহিঙ্গা ক্রাইসিসের দিকে দৃষ্টিবদ্ধ রাখা, এই চেষ্টাটাই করা হচ্ছে সর্বাত্মকভাবে। সবশেষ জাতিসংঘের শরণার্থী সংস্থায় কারুশিল্প কেন্দ্র পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। সময় সংবাদ, কক্সবাজার। এর আগে এক্স বার্তায় বাংলাদেশের চলমান পরিবর্তন ও সংস্কারে পাশে থাকার ঘোষণা দেন জাতিসংঘ মহাসচিব। বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। সেখানে রোহিঙ্গা ইস্যু সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় তাদের। নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, এবছরের ডিসেম্বরে না হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার 4 দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান তিনি। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। পরে বৈঠকে মিলিত হন ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জাতিসংঘের মহাসচিব বলেন, প্রতিরক্ষা ব্যবস্থায় পশ্চিমা বিশ্ব যখন খরচ বাড়িয়ে যাচ্ছে তখন বিশ্বব্যাপী মানবিক সহায়তা কমে যাওয়া সত্যিই উদ্বেগের। এ সময় তিনি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমিয়ে দেয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করে জানান, এবছর ডিসেম্বর আর না হয় সামনে বছর জুনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈঠক থেকে বেরিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় বাংলাদেশের চলমান পরিবর্তন ও সংস্কারে পাশে থাকার ঘোষণা দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রতিশ্রুতি দেন অন্তর্বর্তী সরকারকে সহায়তার। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন জাতিসংঘের মহাসচিব। পরে সবার সঙ্গে গ্রুপ ফটো সেশনে অংশ নেন অ্যান্তোনিও গুতেরেস। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে মিলিত হন অ্যান্তোনিও গুতেরেস। সেখানেও রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে প্রত্যাবাসনে সার্বিক সহায়তার আশ্বাস দেন জাতিসংঘের মহাসচিব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পের কাজ 82% শেষ হয়েছে। বাকিটুকু শেষ হবে আগামী বছরের মধ্যে। এদিকে বিকেলে কক্সবাজারে নির্মাণাধীন কেন্দ্রটি পরিদর্শনে গেলে প্রধান উপদেষ্টাকে এসব তথ্য জানিয়েছেন প্রকল্পের কর্মকর্তারা। এ সময় প্রকল্পের একটি সারসংক্ষেপ তুলে ধরা হয় প্রধান উপদেষ্টার সামনে। এর আগে প্রধান উপদেষ্টা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন 2টি সাইট পরিদর্শন করেন। সেখানে তাকে সার্বিক দিক সম্পর্কে অবগত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে বিমানবন্দরের কাজ 95% শেষ হয়েছে এবং এটি এই উপদেষ্টাকে জানানো হয়। প্রশাসনের দুর্বলতায় প্রকৃত দুষ্কৃতিকারীরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। অপকর্মের বিচার না হলে
অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে বলে এ সময় মন্তব্য করেছেন তারা। এদিকে ক্ষমতায় এলে আওয়ামী লীগের নেতাদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার অঙ্গীকার করেন তারা। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনে বাড়ছে উদ্বেগ। মোকাবেলায় এবার জেলাভিত্তিক আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করেছে বিএনপি। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিগত ১৫ বছরে আওয়ামী শাসনামলে বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে এখনো ধর্ষণের মতো অপরাধ ঘটছে উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে। গত 15 বছরের সংস্কৃতির বিচারহীনতার যে সংস্কৃতি এবং আইনের শাসনের অনুপস্থিতিতে যে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে তার রেশ এখনো কাটেনি। প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। একই দিন রাজধানীর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় অধিকার আন্দোলনের প্রতিবাদ সভায় অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যেখানেই পালিয়ে থাকুক না কেন, বিএনপি সরকার গঠন করলে তাদের দেশে ফেরত এনে বিচার করা হবে। আরামে থাকেন, ফ্ল্যাটে ভাড়ায় থাকেন, ডলার নেওয়া থাকেন, বাসা ভাড়া নেওয়া থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত আনে বিচারের আওতায় আনা হবে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নারী শিশু নির্যাতন সহ সব ধরনের নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। এ সময় সাংবাদিকদের দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। দেশের ক্ষয়ক্ষতির কিংবা ভালো মন্দের দায় দায়িত্ব রাজনীতিবিদরা 25 ভাগ বহন করে, 25 ভাগ, 50 ভাগ বহন করে আপনাদের এই সাংবাদিকরা, বস্তুনিষ্ঠ সাংবাদিক যারা আপনারা করেন তাদের উপর নির্ভর করে। আপনাদের সাংবাদিকদের দায় দায়িত্ব অনেক অনেক অনেক। একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আক্ষেপ নিয়ে বলেন, রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণে ব্যর্থ হয়েছে। রাজনীতির স্লোগানটা যদি সত্যি এমন হয়ে থাকে যে আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে দেশেরটাই বড় করে দেখার কথা ছিল, কিন্তু বাস্তবে রাজনীতিবিদরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটার প্রমাণ তুলে ধরতে পারেননি। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাজনীতিবিদরা। একটা সমাজ সামনের দিকে এগিয়ে যায়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের প্রতি খেলাফত মজলিসের আস্থা আছে জানিয়ে দলটির আমির মামুনুল হক বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। বিকালে রাজধানীর পল্টনে একটি হোটেলে কূটনৈতিক ও রাজনীতিবিদদের সম্মানে ইফতার আয়োজনে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের কূটনৈতিক ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তারা দেশের চলমান নানা সহিংসতা রোধে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এদিকে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী যুব আন্দোলন। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়েছেন এ সময় বক্তারা। শুরু হয়েছে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় ফাঁকা কমলাপুর রেলওয়ে স্টেশন। আজ বিক্রি হয়েছে ট্রেনের 24 মার্চের অগ্রিম টিকিট। আর যাত্রী না থাকায় অলস সময় কাটাচ্ছেন বাস পরিবহন সংশ্লিষ্টরা। তাদের আশা, দিন বাড়ার সঙ্গে বাড়বে যাত্রী চাপ। ফাঁকা রেল স্টেশন, নেই চিরচেনা সেই দীর্ঘ লাইন, নেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তির সেই গল্পগুলো। ঈদুল ফিতর উপলক্ষে অনলাইনে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ঘরে বসেই এখন বাড়ি ফেরার টিকিট কাটতে পারছেন মানুষ। টানা 7 দিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম। তবে যাত্রীদের দাবি, অনলাইনের পাশাপাশি কাউন্টারেও টিকিট বিক্রির। আমি ইচ্ছে মতো ঘরে বসে আমি কাটতে পারবো, এখানে আমার আশা লাগবে না, হয়রানির শিকার হতে হবে না। কাউন্টারে কিছু টিকিট রাখা উচিত, কারণ কাউন্টারে অনেক যাত্রীরা আসে। আমরা তো অনলাইনে ঢুকে টিকিটই পাই না। আসলে কালোবাজারি কোথায় সেটাই তো মনে হয় কর্তৃপক্ষ খুঁজে বের করতে পারতেছে না। তবে রেল কর্তৃপক্ষ বলছে, কালোবাজারি বন্ধ করতেই শতভাগ অনলাইন টিকিটের ব্যবস্থা। যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বাড়তি কোচের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তারা। 15,773টা আসনের বিপরীতে
টিকিট দেওয়া হয়েছে। 8টা থেকে 8:30টার ভিতরে 20 লক্ষের মতো হিট হয়েছে। যাত্রী সাধারণ যাতে নিজের টিকিট নিজে কাটতে পারে, নিজের টিকিট নিয়ে নিজে ভ্রমণ করতে পারে, টিকিট যার ভ্রমণ তার এই নীতি যাতে বাস্তবায়িত হতে পারে সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও কোনো প্রভাব পড়েনি বাস টার্মিনালে। যাত্রী শূন্যতায় সকাল থেকেই অলস সময় পার করছে সায়দাবাদ টার্মিনালের পরিবহন সংশ্লিষ্টরা। আমরা যে অগ্রিম টিকিটটা বিক্রি করব সেই যাত্রীগুলো তো আসতে হবে। ঈদের যাওয়ার এখনো কোনো যাত্রী পাওয়া যায়নি, এখনো চাপ সৃষ্টি হয়নি। 18-20 হয়তো কিছু হয়তো অগ্রিম বিক্রি করতে পারে, কিন্তু সব ব্যানার বিক্রি করবে না। এমনি নর্মালি যখন যে গাড়ি যায় তার চেয়ে ঈদের জন্য আমাদের বাড়তি ট্রিপ ব্যবস্থা আছে যাত্রীর সুবিধার্থে। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাসের যাত্রী বাড়ার আশা তাদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মহাসড়ক দখল করে গাজীপুরে গড়ে উঠেছে একের পর এক অস্থায়ী দোকান। এতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন না পথচারীরা, যান চলাচলেও ঘটছে ব্যাঘাত। দীর্ঘদিনের এমন পরিস্থিতিতে নীরব প্রশাসনের ভূমিকা, দায় চাপাচ্ছেন একে অন্যের উপর। এমন বাস্তবতায় স্থানীয়রা বলছেন কঠোর পদক্ষেপ না নিলে আসছে ঈদে ভোগান্তি ঠেকবে চরম পর্যায়ে। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। মহাসড়ক দখল করে অস্থায়ী মার্কেট থেকে চাঁদা তুলছেন এক ব্যক্তি। গাজীপুরের ব্যস্ত সড়ক বোটবাজার এলাকার দৃশ্য এটি। চাঁদা তোলা শেষে এবার সময় সংবাদের মুখোমুখি। কিসের টাকা ভাই? সিটির খাজনা। কোনো রসিদ আছে? হ্যাঁ, রসিদ আছে। দেখান তো। আমাদের পুরো বাজার থেকে খাজনা উঠাতে বলছি। এটা কি বাজার? আপনি যেখান থেকে এখন মাত্র টাকা তুলেন, এটা কি বাজার? বাজার না এটা? এটা বাজার? কিভাবে বাজার এটা? রসিদ আগে দেওয়া হয়েছে, এখন বর্তমানে মানে চীনা পরিচিত মুখ হয়ে গেছে, তার জন্য দেওয়া হচ্ছে না। রসিদ বন্ধ। হ্যাঁ। কত দিলেন? 50। কেন দিছেন? এটা সিটির কথা কয় না। প্রতি দোকান থেকে 50 টাকা 80 টাকা যারতে যা পারে লইতেছে। এটা টোটালি চাঁদাবাজি এক কথায়। এই ঘটনার কিছুক্ষণ আগেই পুলিশের এই বিশেষ অভিযান গাজীপুর চৌরাস্তায়। এই খবরে ততক্ষণে দোকানপাট গুছিয়ে যে যেভাবে পারছেন দৌড়ে পালাচ্ছেন। পুলিশের চেষ্টায় অবশেষে যান চলাচলের জন্য উন্মুক্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। চুরি ছিনতাই এবং এই ফুটপাত দখল মুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পুলিশ আসলে ফাঁকা, আর চলে গেলেই পূর্ণ রূপে ধরা। এ যেন চোর পুলিশের খেলা। শুধু এই শহরেই নয়, সড়ক আর ফুটপাত দখল পুরো জেলায় এখন নিত্যদিনের চিত্র। বাধাহীন দখলবাজির এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে মহাসড়ক। টঙ্গী থেকে শুরু করে গাজীপুরের শেষ সীমানা পর্যন্ত প্রায় সকল পয়েন্টই যেন এক একটি মার্কেট। এতে যাতায়াত দুর্ভোগে অতিষ্ঠ নগরবাসী। চলাফেরা যায় না, দূরপাল্লার যাত্রীরা থাকে, বা গাড়ি টাড়ি চলতে পারে না, বাস চলতে পারে না। এদের মানে যন্ত্রণায় সবসময় এই অবস্থা। পুলিশ আসে, আমরা দৌড় দেই, আবার বসি, এরকমই আর কি। দিনের পর দিন সড়ক দখলের এই খবর অবশ্য কর্তৃপক্ষেরও জানা, তবে নির্বিকার। নামমাত্র অভিযানে দায় সারলেও নগর ভবনের এই কর্মকর্তার প্রশ্ন, দায় কি শুধু সিটি কর্পোরেশনের? মানুষ যদি চলাচলে অসুবিধা হয় সেটা তো অবশ্যই শুধু এটা সিটি কর্পোরেশনের বিষয় না, এটা পুলিশ প্রশাসনের সবচেয়ে বড় বিষয়। পুলিশ প্রশাসনের মানবতার দিক বিবেচনায় অবশ্য কঠোর অবস্থানে নেই মেট্রোপলিটন পুলিশও। তবে মাঠের চিত্র যাই হোক, জেলা পুলিশের দাবি সড়ক রয়েছে পুলিশের নিয়ন্ত্রণে। প্রেশার দিলে এদেরকে ধরেন জেলখানায় পাঠাতে হবে বা মানে আইনি প্রসেসে যেতে হবে। তো সেটা করলে আবার এই গরিব মানুষগুলো তখন আবার আর একটা এই মানে আইনের বেড়াজালে পড়ে যাবে। 80% ক্ষেত্রে আমরা এটা ফুটপাতকে দখলমুক্ত করতে পেরেছি, বাকিটাও ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই করে ফেলব। কর্তৃপক্ষের এমন গড়িমিশিতে প্রায় প্রতিদিনই সড়ক দখল করে অবৈধভাবে গড়ে উঠছে দোকানপাট। এমন পরিস্থিতিতে ঈদ উপলক্ষে ভোগান্তি কমাতে কতটা তৎপর হয় প্রশাসন, সেটাই এখন দেখার বিষয়। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ম. আরেফিন সিদ্দিককে। বিকেলে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে ধানমন্ডির শাহী ঈদগাহ মাঠে ও নর্থ রোডের বায়তুল আকসা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয় জানাজা। এতে অংশ নেন বর্তমান উপাচার্য সহ শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। মৃত্যুর পরটাই নর্থ রোডের বায়তুল আকসা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এতে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানান, শিক্ষক হিসেবে অতুলনীয় ছিলেন অধ্যাপক আরেফিন সিদ্দিক। উত্তরাধিকার সেটি আমরা আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধেয় সহকর্মী হিসেবে সেটি আমরা যত্নের সাথে আমরা
পালন করব। পরে মরদেহ নেওয়া হয় রাজধানীর ধানমন্ডির শাহী ঈদগাহ জামে মসজিদে। বাদ জুমা সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। পরে ঈদগাহ ময়দানে হয় আরেক দফা জানাজা। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। 96 যে আন্দোলন তার অনেক অবদান ছিল। তারপরে 111-এর গভর্নমেন্টের পরে যে আন্দোলন, সেই আন্দোলন তার অনেক অবদান ছিল। বাংলাদেশের গণতন্ত্রায়নে তার অনেক অবদান ছিল। ক্ষতি হয়ে গিয়েছে, এটার পূরণ হবার নয়। উনি অনেক কিছু আরও দিতে পারতেন আর কি। আমি আশা করি ওনার এই শূন্যস্থান যেন আমাদের শিক্ষাবিদরা পূরণ করতে পারে। একটা অভিভাবক আসলে আমাদের কাছ থেকে চলে গেলেন, একটা অভিভাবকের জায়গাটা আমরা হারাইলাম, এবং এটা আমার মনে হয় যে সব স্টুডেন্টদের ক্ষেত্রে প্রায় একই রকম মন্তব্য আপনি হয়তো পাবেন। একজন শিক্ষার্থী বান্ধব শিক্ষক বলতে যা বোঝায় তার একেবারে মূর্ত প্রতিকূলিক। সাংবাদিকতা গণযোগাযোগের শিক্ষাঙ্গনে একজন বড় মাপের স্কলার শিক্ষাবিদকে আমরা হারালাম। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মস্তিষ্কের রক্তক্ষরণে 6 দিন লাইফ সাপোর্টে থেকে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। 72 বছর বয়সে 2 দফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 2020 সালের জুনে শিক্ষকতা থেকে যান অবসরে। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং জাতীয় জাদুঘরের ট্রাস্টি হিসেবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অবশেষে স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। তবে সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এখনো চড়া মশলার বাজার। রমজানের শুরুতে অস্থিতিশীল থাকলেও 2 সপ্তাহের ব্যবধানে কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে কয়েকটি পণ্যের দাম। ক্রেতারা বলছেন বিশেষ করে সবজির বাজার স্বস্তি দিচ্ছে তাদের। রেগুলার সবজি আমরা খাই, সেগুলা মোটামুটি সহনীয় পর্যায়ে। আমার কাছে স্টেডি মনে হচ্ছে, অনেক ভালো অবস্থায় আছে। বাজার গত কয়েক বছরের তুলনায় এইসব জিনিস আমি যা কিনলাম মোটামুটি অনেক কম আর কি। মানভেদে প্রতিহালি লেবু 50 থেকে 70 ও বেগুন বিক্রি হচ্ছে কেজিতে 30 থেকে 100 টাকায়। শসা বিক্রি হচ্ছে কেজিতে 20 থেকে 40 টাকায়। বিক্রেতারা বলছেন সরবরাহ বেশি থাকায় গত সপ্তাহের তুলনায় দাম কমেছে সবজির। লেবুর বাজার আগের থেকে কিছুটা কম। আগে যেরকম 80 টাকা 90 টাকা হালি ছিল, এখন তেমন একটা নাই। শসার দাম একটু বাড়তি আছিল, এখন বর্তমানে শসার দাম একেবারে কম, 50 টাকা 60 টাকা কেজি। আগের তুলনায় বেগুনের দাম এখন কম। রমজানের আগে আপনার 100 টাকা হইতে 150 টাকা বিক্রি হয়েছে, আর এখন 30 টাকা। ক্রেতাদের ভাষ্য অনুযায়ী স্বস্তি ফিরেছে ডালের দামেও। ধরন অনুযায়ী প্রতি কেজি ডাল 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে। তবে এখনো চড়া মশলার বাজার। ডাল, চিনি, তেল, লবণ, হলুদ, মরিচ সবই এখন নিয়ন্ত্রণ আছে। চাল, ডাল, বুট, বেসন, তেল, মশলা দিলে এইভাবে হইলে ইনশাল্লাহ আমরা চলতে পারবো। জিরা, লং, দারচিনি, গোলমরিচ এগুলোর দাম ঠিক আছে, এলাচির দাম বেশি বাড়ছে। আবার কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এগুলোর দাম বেশি। এদিকে গত সপ্তাহের তুলনায় মুরগির মাংস কেজিতে 5 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে স্থিতিশীল আছে মাছ ও চালের দাম। অন্তরা সেন, সময় সংবাদ। সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসবে ঢাকেশ্বরী মন্দিরে আবির খেলায় মেতে ওঠেন ভক্তরা। তাদের চাওয়া দেশ জুড়ে বন্ধ হোক নারী সহিংসতা, আবিরের রং লাগুক সকলের মনে। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল। সব দুয়ার খুলে এভাবেই এলো সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব। তাই তো মায়ের হাত ধরে 7 বছর বয়সী প্রকৃতি শুভ্র শাড়িতে এসেছে আবির খেলতে। সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা। আমার আবির নিয়ে খেলতে ভালো লাগে। সবাই যেন ঠাকুরের আশীর্বাদে ভালো থাকতে পারে, রঙিন হয়ে থাকতে পারে। রাধাকৃষ্ণের একটা যুগল প্রেমের ঐতিহাসিক থেকে শুরু করে আর কি এখন থেকে এখনো পর্যন্ত চলমান আছে। শুক্রবার সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আবির খেলায় মেতে ওঠেন ভক্তরা। ঈশ্বরের পায়ে আবির ছোঁয়ানোর পরে সেই শুদ্ধ রঙে রাঙিয়ে তোলেন একে অপরকে। তাদের চাওয়া দেশের নারী সহিংসতা বন্ধ হয়ে শুদ্ধ হোক সবার মন, নির্ভয়ে আলো ছড়াক দেশের নারীরা। ঠাকুরের কাছে চাওয়া আমাদের দেশটা যেন শান্তিপূর্বক থাকে এবং আমরা যাতে সবাই হোলির রঙে রঙিন হয়ে যেতে পারি। নারীদের উপরে এই অত্যাচারের থেকে যেন আমাদের মেয়েরা মুক্তি পায়। ঠাকুরের কাছে এটাই চাইলাম, দেশের যা অবস্থা সবকিছু যেন ভালো থাকে। বৈষ্ণব অনুসারীদের মতে দোল পূর্ণিমায় রাধিকা ও গোপিনীদের সঙ্গে আবির খেলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ। তাই তো এই দিনকে তারা প্রেম, বসন্ত ও মঙ্গলের দিনও বলে থাকেন।
স্থলে জলে বনতলে লাগলো যে দোল, এই দোল লেগেছে নাগরিক বিবর্ণ জীবনেও। তাই তো 60 থেকে 6 সকল বয়সী মানুষ আজ একত্রিত এই মন্দির প্রাঙ্গণে। তাই ভক্তদের চাওয়া এই রং থাকুক সকলের জীবনে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রমজানের দ্বিতীয় শুক্রবার জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকেই ভিড় বেড়েছে শপিং মলগুলোতে। আবহাওয়ার কথা মাথায় রেখে চাহিদা বেড়েছে সিল্ক আর কটন কাপড়ের। হালকা রঙের পোশাকের চাহিদা বেড়েছে, পাঞ্জাবি ও সালোয়ার কামিজ বিক্রি হচ্ছে বেশি। তবে বছর ব্যবধানে পোশাকের দাম বাড়ার পাশাপাশি বাড়তি ভ্যাট কিছুটা চাপে ফেলছে ক্রেতা বিক্রেতাদের। শপিং মলের ফটক খুলতে ক্রেতাদের এমন ভিড় বলে দিচ্ছে আজ ছুটির দিন শুক্রবার। অন্যান্য দিনের তুলনায় চাপ বেড়েছে কয়েক গুণ। বেলা বাড়তে জমজমাট হয়ে ওঠে বিপণী বিতানগুলো। পছন্দের পোশাক খুঁজতে ব্যস্ত ক্রেতারা। কেউ আবার সেরে ফেলেছেন কেনাকাটাও। বেশি বিক্রি হচ্ছে পাঞ্জাবি আর সালোয়ার কামিজ। গরমের কথা মাথায় রেখে এবার সবার আগ্রহের তালিকায় হালকা পাতলা পোশাক। এবছর 2টা জামা কিনবো ভাবছি, আর একটা ব্যাগ কিনতে পারি। এত মানুষ, দম ফেলানোর কোনো জায়গা নেই, যে আলহামদুলিল্লাহ কিনতে পেরেছি। যা যা কি ঈদের জন্য প্রয়োজন সেসব আমি এখানে কিনতে এসেছি আমার আব্বু আম্মুর সাথে। কাস্টমার একটু চাপ সৃষ্টি হয়েছে, এখনো চলতেছে, আশা করি সামনের দিকেও হবে। সবাই একটু সিম্পলের দিকে ঝুঁকছে আর কি, পাকিস্তানি আইটেমটা বেশি চায়। তবে বছর ব্যবধানে সব ধরনের পোশাকের দাম বাড়ার কথা জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। পাশাপাশি বাড়তি ভ্যাট কিছুটা চাপে ফেলছে এমন দাবিও তাদের। প্রাইস একটু বেশি মনে হচ্ছে। মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে এদের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য মিলাতে কষ্ট হয়ে যায় আর কি। গত বছর হয়তো বা যে প্রোডাক্টটা ছিল 1000 টাকা, তো এই বছর এটা 1100 টাকা হয়ে গেছে। তার মানে সে 100 টাকা বেশি দিচ্ছে শুধু ভ্যাটটা বাড়াইলে আমাদের কেনাকাটা একটু কাটছাট করতে হয়। গত বছর 7.5% ভ্যাট থাকলেও এবার তা বাড়িয়ে 10% করেছে সরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প। জানান, পুতিনের সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে। সংঘাত বন্ধের বড় একটি সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন পোস্টে। ট্রাম্প আরও জানান, এই মুহূর্তে হাজার হাজার ইউক্রেনীয় যোদ্ধাকে চারদিক থেকে ঘিরে রেখেছে রুশ বাহিনী। এমন অবস্থায় যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের হত্যা না করতে প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহ্বান জানান ট্রাম্প। এর আগে বৃহস্পতিবার পুতিন জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত আছে রাশিয়া, তবে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার প্রতি জোর দেন তিনি। এদিকে যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়াকে ছলনা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কো যুদ্ধ চালিয়ে যেতে চাইলেও ট্রাম্পের ভয়ে কিছু বলতে পারছে না বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান জেলেনস্কি। এর আগে বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্টকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন রুশ প্রেসিডেন্ট। এ সময় বেশ কিছু শর্ত জুড়ে দিয়ে ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানান পুতিন। জাতীয় দল থেকেই বাদ পড়তেন মুশফিক আর রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকে এমন পরিকল্পনা ছিল ক্রিকেট বোর্ডে, জানিয়েছেন সদ্য সাবেক নির্বাচক হান্নান সরকার। দুজনের বিকল্প হিসেবে অন্তত 6 জন ক্রিকেটার আছেন বলেও এ সময় জানিয়েছেন তিনি। যে এটা একটা প্রত্যাশিত ব্যাপারই ছিল যে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পরে তাদের ঘোষণাটা আসতে পারে। যদি ঘোষণা নাও আসে তার হলেও হয়তো বা বাংলাদেশ টিম ডিফারেন্টভাবে চিন্তা করবে। এই দুজনকে রিপ্লেস করার জন্য 4-5 জনের ব্যাপারে আমাদের নজর রাখতে হবে। অঙ্কন, আকবর এবং সোহান, এই 3 জন হয়তো বা এই চোখের সামনে থাকবে যে 27-এর ওয়ার্ল্ড কাপের জন্য কাকে আমরা রেডি অবস্থায় পাচ্ছি, বা সামনে যে ন্যাশনাল টিম, এই টিমের প্রোগ্রামগুলো রয়েছে সেখানে যাচাই করার একটা সুযোগ থাকবে। তারপরে আমি যদি দেখি ইয়াসির আলী, আফিফ এবং শামীম, এই 3 জন যারা মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটিং করার সামর্থ্য রাখেন। মনোযোগটা যদি আমরা প্রপারলি দিতে পারি তাহলে আমাদের এই প্লেয়াররা নিশ্চিতভাবেই হয়তোবা বাংলাদেশ টিমে লম্বা সময় সার্ভিস দেওয়ার অ্যাবিলিটি রাখে। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। আসরের আকর্ষণীয় আর জমজমাট ম্যাচে মুখোমুখি হবে বিগ বাজেটের 2 দল মোহামেডান আর লিজেন্ডস অব রূপগঞ্জ। লিগে 2 দলই চলছে সমান তালে। এই ম্যাচ দিয়ে মোহামেডান শিবিরে যোগ দিচ্ছেন পেসার তাসকিন আহমেদ। মিরপুরে হাই ভোল্টেজ দ্বৈরথ শুরু হবে কাল সকাল 9টায়।
মোহামেডান রূপগঞ্জ ম্যাচে লড়াই হবে অভিজ্ঞতা আর তারুণ্যের। দুই দলেই পয়েন্ট ব্যবধান সমান 6। এই ম্যাচে জয় পেলে টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ থাকবে মোহামেডানের। বিকেএসপিতে বাকি দুই ম্যাচে আবাহনীর লড়াই ব্রাদার্সের বিপক্ষে আর প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে প্রধান উপদেষ্টা, জাতিসংঘ মহাসচিবের ইফতার। খাদ্য নিরাপত্তা, টেকসই প্রত্যাবাসনে বৈশ্বিক উদ্যোগের ডাক। রাখাইনেই সংকটের সমাধান দেখছেন গুতেরেস। প্রশাসনের দুর্বলতায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, দাবি বিএনপি নেতাদের। বিচার না হলে সরকারের ভাবমূর্তি নষ্টের শঙ্কা, ক্ষমতা এলে গণহত্যার বিচারের প্রতিশ্রুতি। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, শতভাগে মিলছে অনলাইনে। রেল স্টেশনে নেই চিরচেনা ভিড়, প্রথম দিনে ফাঁকা বাস টার্মিনাল। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।